দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 8:9। দ্রবণটিতে কত লিটার সিরাপ আছে? তো এইখানে দেওয়া আছে হচ্ছে 85 লিটার, তার মধ্যে হচ্ছে পানি এবং সিরাপের যে অনুপাত এটা দেওয়া আছে হচ্ছে 8:9। তাহলে আমাদের টোটাল দ্রবণটা হবে হচ্ছে 8 আর 9 যোগ করলে আসবে হচ্ছে 17 ভাগের আমাদের বের করতে হবে হচ্ছে সিরাপ কতটুকু আছে। সিরাপ হচ্ছে এখানে 9 অর্থাৎ 17/9। তাহলে 85-এর মধ্যে কত আছে এটা আমরা বের করব। 85-এর মধ্যে আছে হচ্ছে 45। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 45। তাহলে 45 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 42। নাম্বার 42-এ বলা আছে 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? তো এটার যে পার্থক্য এটা হচ্ছে 3, এটার যে পার্থক্য এটার পার্থক্য হচ্ছে 5, এটার পার্থক্য হচ্ছে 7, এটার পার্থক্য হচ্ছে 9। তাহলে এমনি বোঝা যাচ্ছে যে পরেরটার পার্থক্য হবে হচ্ছে 11, কারণ 3, 5, 7, 9, 11। এটা আসবে হচ্ছে 38। তাহলে পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 38। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 43। 43-এ বলা আছে 56টি কলা 336 টাকায় কিনে 42টি কলা 252 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা যদি ক্রয়ের ক্ষেত্রে দেখি সেখানে বলা হচ্ছে 336টা কলা 36 টাকায় কিনে হচ্ছে 56টা কলা, তাহলে একটা কলার দাম হয় হচ্ছে 6 টাকা। দ্বিতীয়ত বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিক্রয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 252 টাকায় বিক্রি করে হচ্ছে 42টা কলা, তাহলে এটা ভাগ করলে আসবে হচ্ছে 6 টাকা। এই 6 টাকা আর এই 6 টাকা, তাহলে ক্রয়ও 6 টাকা বিক্রয়ও 6 টাকা, সেই ক্ষেত্রে কোনো লাভ ক্ষতি হবে না। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 44। 44-এ বলা আছে কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? তো এখানে 8% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 জন থাকলে জনসংখ্যা হয়ে যায় 108 জন, অর্থাৎ 108 জনের সমান এখানে হচ্ছে 21,600। বের করতে বলা হচ্ছে পূর্বে কত ছিল, পূর্বে ছিল হচ্ছে 100 এর সমান। তাহলে আসবে হচ্ছে 21,600 ডিভাইডেড বাই 108 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 20,000 জন, অর্থাৎ 20,000 জন ছিল হচ্ছে জনসংখ্যা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 45। 45-এ বলা আছে পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল 3036 বর্গমিটার এবং পাড় ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল 2400 বর্গমিটার। যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 মিটার এবং পাড়ের বিস্তার 3 মিটার হয় তবে পুকুরটির প্রস্থ কত মিটার? তো এখানে বলা হচ্ছে পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 মিটার। তো পুকুরের পাড়ের বিস্তার আমরা জানি দুই পাশ থেকে বিস্তারিত হয়, সেই ক্ষেত্রে যেহেতু 3 মিটার বিস্তার, তাহলে এখান থেকে 3 ইন্টু 2 বাদ দিব, আসবে হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে পাড় ছাড়া যে পুকুর আছে তার দৈর্ঘ্য। বের করতে বলা হয়েছে প্রস্থ। তো শুধু পুকুরের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 2400 বর্গমিটার। তাহলে এটাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 40 মিটার। এই 40 মিটার হবে হচ্ছে প্রস্থ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 46। 46-এ বলা আছে কোনো পরীক্ষায় গণিতে 52%, বাংলায় 42% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 17% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে? তো এটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে করব। এই দুইটা ভ্যানচিত্র আমরা আঁকলাম, বৃত্ত আঁকলাম, একটা হচ্ছে ম্যাথের, একটা হচ্ছে আমাদের বাংলার। তো এখানে 17% অকৃতকার্য হয়েছে, তাহলে 17 এখানে আসবে। ম্যাথে অকৃতকার্য হয়েছে 52%, তাহলে 52 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 35। আর বাংলায় অকৃতকার্য বলা হচ্ছে 42%, তাহলে 42 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 25। এর বাইরে যারা আছে তারা সবাই কৃতকার্য হয়েছে। তাহলে এর বাইরে আছে হচ্ছে 100 মাইনাস 35 মাইনাস 17 মাইনাস 25। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 23, অর্থাৎ 23% থাকবে। এই 23% হবে হচ্ছে কৃতকার্য হয়েছে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 47। 47-এ বলা আছে কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন। কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল এবং 5% ছাত্র নতুন ভর্তি হলো, ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এখানে ছাত্রছাত্রী ছিল হচ্ছে 1800 জন, তার মধ্যে বাড়লো হচ্ছে 2%। এই 1800-এর 2%-এর সমান হচ্ছে 36 জন। তাহলে 1800 জন
যোগ 36 জন ইকুয়ালস আসবে হচ্ছে 1836 জন। এই 1836 জন হবে হচ্ছে নতুন ছাত্রছাত্রীর সংখ্যা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48 বলা আছে লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায় 7500 টাকায় পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে? তো এখানে দেখাই যাচ্ছে 10% বেড়েছে, তাহলে 7500 টাকা থেকে বেড়েছে হচ্ছে 10%। এর 10% বের করতে হবে, ইকুয়ালস আসবে হচ্ছে 750 টাকা, অর্থাৎ 750 টাকা বৃদ্ধি পায় দাম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 49 বলা আছে প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তো গমের মূল্য হচ্ছে 11 টাকা, কিনেছে হচ্ছে 160 কেজি, তাহলে মোট দাম হবে হচ্ছে 11 ইন্টু 160। আর প্রতি কেজি চিনির মূল্য হচ্ছে 32 টাকা, তাহলে 32 দ্বারা ভাগ করব, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 55, অর্থাৎ 55 কেজি চাল পাওয়া যাবে সেই টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 50 বলা আছে একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2টি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে কিনে ড্রাম দুটিতে যথাক্রমে 868 লিটার ও 980 লিটার দুধ রাখলেন। 1 লিটার দুধের দাম 35 টাকা হলে 2 ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে? তো একদম সোজা একটা অঙ্ক, 868 লিটার প্লাস হচ্ছে 980 লিটার। তো এইটার কে আমরা গুণ করব হচ্ছে 35 দ্বারা, কারণ 35 টাকা পার লিটার। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 64,680 টাকা। এই 64,680 টাকা হবে হচ্ছে দুধের মোট দাম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 51 বলা আছে কোনো স্কুলে ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তো 5, 8 এবং 20 এটা লসাগু করতে হবে। এটা লসাগু করলে আমরা পাবো হচ্ছে, যদি 5 দ্বারা করি তাহলে আসবে হচ্ছে 1, 8, 4, তারপরে 2 দিয়ে করলে আসবে হচ্ছে 1, 4, 2, তারপরে 2 দিয়ে করলে আসবে হচ্ছে 1, 2, 1। তাহলে আমরা পাবো 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তো 2 দুগুণে 4, 4 5 20 দুগুণে 40। তো যেহেতু 4 অবশিষ্ট থাকবে সেহেতু আমরা এর সাথে একটা 4 যোগ করব, তাহলে আসবে হচ্ছে 44। 44 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 52 বলা আছে একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তো এখানে কাদায় এবং পানিতে আছে হচ্ছে 0.15 যোগ হচ্ছে 0.65, এটা করলে আসবে হচ্ছে 0.80। তো 0.80 হচ্ছে টোটালটা, এবং বাকি যতটুকু আছে সেটা হচ্ছে সম্পূর্ণ থেকে 1 থেকে 0.80 বিয়োগ হবে, আসবে হচ্ছে 0.20। এই 0.20 সমান হচ্ছে 4 মিটার, তাহলে 1 এর সমান হবে হচ্ছে 0.2 ইকুয়ালস আসবে হচ্ছে 20 মিটার। এই 20 মিটার হবে হচ্ছে বাঁশের দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 53 বলা আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে মোট কত টাকা খরচ পড়বে? তো এই ক্ষেত্রে আমাদের আগে বের করতে হবে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, আর গভীরতা দেওয়া আছে। তারপরে আমরা বের করব হচ্ছে ভেতরের যে সারফেস এরিয়ার ক্ষেত্রফল, এবং তারপর সেটাকে 5 দ্বারা গুণ করে মোট খরচটা আমরা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে 28,900 লিটার পানি ধরে। তো 28,900 লিটার মানে হচ্ছে 28.9 ঘনমিটার, কারণ 1 ঘনমিটারে পানি ধরে হচ্ছে 1000 লিটার। তো এইটা ঘনমিটার আসছে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা গুণ করে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা আসবে, অর্থাৎ তলের ক্ষেত্রফল যেটা আসবে সেটা আসবে হচ্ছে 28.9 ভাগ আসবে হচ্ছে 2.5। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 11.56 বর্গ মিটার। এটা হচ্ছে নিচের ভূমির ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বা প্রস্থ ইকুয়ালস আসবে হচ্ছে, যেহেতু এটা ক্ষেত্র বর্গাকার সেই ক্ষেত্রে 11.56 এর রুট করতে হবে, আসবে হচ্ছে আমাদের 3.4 মিটার, অর্থাৎ 3.4 মিটার হচ্ছে নিচের দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন কথা হচ্ছে সারফেস এরিয়া কত? তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হবে হচ্ছে ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ইকুয়ালস, যদি আমরা একটা কল্পনা করি এমন,
তাহলে এই উপরের তলটুকু বাদ দিয়ে বাকি সবগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। সেজন্য আমরা নিচের যে তলের ক্ষেত্রফল সেটা আসবে হচ্ছে 11.56, এটা আগেই বের করা আছে, যোগ আসবে হচ্ছে এই সারফেস এবং এই সারফেস, যেহেতু বর্গাকার এটা আর এটা সমান হলে আর গভীরতা বলা হচ্ছে আমাদের 2.5, তাহলে আসবে হচ্ছে 2.5 ইন্টু আসবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমরা বের করেছি হচ্ছে 3.4 ইন্টু আসবে হচ্ছে 4টা তল এমন। তো এটা করলে আমরা পাবো হচ্ছে 45.56 বর্গমিটার। 45.56 বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। এখন হচ্ছে আমাদের মোট কত টাকা খরচ হবে। মোট খরচ ইকুয়ালস আসবে হচ্ছে 45.56 গুণ হবে হচ্ছে 5 টাকা করে, ইকুয়ালস আসবে হচ্ছে 227.4080 টাকা, অর্থাৎ 227 টাকা 80 পয়সা হবে হচ্ছে মোট খরচ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54তে বলা আছে আখের নমুনায় 12.5% চিনি আছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন হবে। তো আমাদের 12.5 কেজি চিনি পাওয়া যায় হচ্ছে 100 কেজি আখে, আমাদের লাগবে হচ্ছে 50 কেজি ডিভাইডেড বাই 12.5 ইন্টু আসবে হচ্ছে 50, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 400 কেজি, অর্থাৎ 400 কেজি আখ থেকে 50 কেজি চিনি পাওয়া যাবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55তে বলা আছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল। তো আমরা ধরে নিই আগের ভাড়া ছিল হচ্ছে x-8 টাকা, বর্তমান ভাড়া হচ্ছে x টাকা, তাহলে 2400 টাকা ডিভাইডেড বাই x-8 আর 2400 ডিভাইডেড বাই x ইকুয়ালস হচ্ছে 10 জন। তো এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করতে করতে এক সময় আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 1920 ইকুয়াল 0, বা এটা মিডল টার্ম করতে হবে x স্কয়ার মাইনাস 48x প্লাস 40x মাইনাস 1920 ইকুয়াল 0, বা x কমন নিলে x মাইনাস 48 প্লাস 40 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 48 ইকুয়াল 0, বা x মাইনাস 48 ইন্টু x প্লাস 40 ইকুয়ালস আসবে হচ্ছে 0। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 48, x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 40, এটা গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে x আসবে হচ্ছে 48, অর্থাৎ ভাড়া হবে হচ্ছে 48 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 56তে বলা আছে আরিফ বার্ষিক 6 টাকা 50 পয়সা হার সুদে 9000 টাকা ব্যাংকে জমা রাখলো। সুদের হার বেড়ে 12% হলে আরিফ এক বছরের সুদ হিসেবে কত টাকা বেশি পাবে। তো এখানে বাড়তিটুকু আমরা দেখব 12% হয়, আগে ছিল হচ্ছে 6.5%, তাহলে বাড়ে হচ্ছে 5.5%। তো 9000 টাকা রাখে 9000 টাকার 5.5% যেটা হয় সেটা আমরা বের করব। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 495 টাকা। এই 495 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 57তে বলা আছে 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। 10 বছর পরে পুত্রের বয়স কত বছর। তো 10 বছর পরে বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 10 বছর পরেরটাই আমরা হিসাব করি। 10 বছর পর পিতার বয়স যেহেতু দ্বিগুণ হবে 2x আর পুত্র ধরে নেই হচ্ছে x, তাহলে আমাদের বলা হচ্ছে 8 বছর আগে পিতার বয়স আসবে হচ্ছে 2x মাইনাস 10 বছর আর 8 বছর 18 বছর, আর পুত্রের বয়স আসবে হচ্ছে x মাইনাস 18। প্রশ্ন মতে বলা হচ্ছে আগের বয়স 8 গুণ ছিল, পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, তাহলে এই 2x মাইনাস 18 ইকুয়ালস 8 ইন্টু x মাইনাস 18, বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়ালস আসবে হচ্ছে 21। এই x হচ্ছে পুত্রের বর্তমান বয়স, এই ক্ষেত্রে পুত্রের বর্তমান বয়স হবে হচ্ছে 21 বছর। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 58তে বলা আছে একটি প্লেনে যাত্রী সংখ্যা 47, ইকোনমি ক্লাসের ভাড়া মাথা পিছু 3000 টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক, মোট ভাড়া 1,68,000 টাকা হলে বিজনেস ক্লাসের যাত্রীর সংখ্যা কত। তো ধরে নিই বিজনেস ক্লাসের যাত্রীর সংখ্যা হচ্ছে x, তাহলে বাকি যে ইকোনমি ক্লাস সেটা হচ্ছে 47 মাইনাস x, তাহলে বিজনেস ক্লাসের ভাড়া হচ্ছে আমাদের যেহেতু বলা হচ্ছে ইকোনমি ক্লাস
ক্লাসের ভাড়া বিজনেস ক্লাসের অর্ধেক, তাহলে বিজনেস ক্লাসের ভাড়া হবে হচ্ছে 6000, তাহলে 6000 ইন্টু এক্স, টোটাল ভাড়াটা আসবে প্লাস আসবে হচ্ছে 3000 ইন্টু 47 মাইনাস এক্স ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 1,68,000। তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স এর মানে বের করতে হবে, এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 9, অর্থাৎ বিজনেস ক্লাসে যাত্রী সংখ্যা হবে হচ্ছে 9 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 59 বলা আছে 120টি 25 পয়সা ও 10 পয়সার কয়েন একসাথে 27 টাকা হলে 10 পয়সার কয়েন কতটি? তো 10 পয়সার কয়েন ধরে নেই হচ্ছে এক্সটি, আর আমাদের 25 পয়সার কয়েন ধরে নেই হচ্ছে 120 মাইনাস এক্সটি। তো 10 পয়সার কয়েনকে আমরা 0.1x লিখতে পারবো, 10 পয়সাকে 0.1 দ্বারা ইন্ডিকেট করলে, আর হচ্ছে 25 পয়সাকে 0.25 দিয়ে ইন্ডিকেট করলে ইন্টু 120 মাইনাস এক্স এমন লিখতে পারবো। এটা সমান সমান আসবে হচ্ছে 27, বা এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান বের করতে হবে, এক্স আসবে হচ্ছে 20, অর্থাৎ 20টা হবে হচ্ছে 10 পয়সার মুদ্রার সংখ্যা। এটাই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 60 বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 221 বর্গ মিটার, পরিসীমা 60 মিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার? তো পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস হচ্ছে 60 মিটার, তাহলে x প্লাস ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস 30, আর দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল xy ইকুয়াল 2 to 1। তো এইটা যেহেতু এমসিকিউর অঙ্ক, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে গুণ আকারে করে সরাসরি উত্তর বের করে ফেলার জন্য। সেক্ষেত্রে আমরা করতে পারবো হচ্ছে 17 ইন্টু 13 ইকুয়ালস হচ্ছে 221, আর 17 প্লাস 13 এটা হচ্ছে 30-এর সমান। তাহলে আমরা পাই হচ্ছে দৈর্ঘ্য x হচ্ছে 17, প্রস্থ y হচ্ছে 13। বের করতে বলা হচ্ছে দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হবে হচ্ছে 17 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।